Hello everyone. কি বলো, সব দেখা যায় কিনা আর ভয়েস ক্লিয়ার কিনা এটা ওকে জানাও। আমরা 7টা থেকে ক্লাস শুরু করে দিব। এখনো 7 মিনিট টাইম আছে আমাদের হাতে, তাই একটু তোমরা বলে দাও যে সব ঠিক আছে। বলো সব ঠিক আছে। এমডি আশরাফুল একটু আমার কমেন্টে জানায় দাও যে সব ঠিক আছে কিনা। কোথায় সবাই? বলো সব ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে? ভাইকে একটু জানাও যে সব ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম এসএস সিয়াম, কেমন আছো? আর কই বাকি মানুষটা কোথায়? বাকি মানুষটা কোথায়? সিয়াম, তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, ক্লাসটা তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। আমি ক্লাসটা শেয়ার করে দিই গ্রুপে। ওকে ওকে, আমরা 7টার সময় ক্লাস শুরু করে দেবো, বুঝছো? ওকে ভাইয়া, আপনার ফিজিক্স এক্সাম? ভাইয়া আমার ফিজিক্স এক্সাম মানডে ভাইয়া। তো ফিজিক্স মানডে, আচ্ছা দোয়া করে যাতে ভালো করে এক্সামটা দাও, ঠিক আছে? আচ্ছা, ইটস তৌফিক। তোমার নাম তৌফিক? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে, ফাতেমা খানম ও চলে আসছে। ওকে, আমরা আর 4 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো, বুঝছো? ফাতেমা খানম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেবাশিস বিশ্বাস, হাই, হ্যালো। তুমি তো মনে হয় নতুন মনে হচ্ছে, আজকে ক্লাসটা করো, বুঝছো? আজকে ক্লাস করো। আর আগের যে ক্লাসগুলো ছিল এগুলো তোমরা হচ্ছিল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, এমআর্স একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, প্লেলিস্ট আকারে আছে। এটা কিসের ক্লাস? এটা ফিজিক্স, এটা এসএসসি 25 ব্যাচদের ফিজিক্স ক্লাস। ওকে, এটা লেকচার 2 হচ্ছে। আজকে বল চ্যাপ্টারে লেকচার 2 হবে। লেকচার 1 তোমরা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবে, প্লেলিস্টে দেওয়া আছে। আজকে লেকচার 2 হচ্ছে, লেকচার 2 তোমরা দেখো, লেকচার 2টা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এমডি তৌহিদুল ইসলাম, শোনো তোমরা কেউ ক্লাস ছেড়ে যেও না, একটা রিকোয়েস্ট, তোমরা কেউ ক্লাস ছেড়ে যেও না। তোমরা ক্লাসে যেটা বুঝবে না সেটা আমি আবার বুঝিয়ে দেবো,
তোমরা না বললে বুঝবে কিভাবে, তাই না? তোমরা কি ক্লাস ছেড়ে যেও না। ওকে, আর 3 মিনিট আছে, 3 মিনিট পর। ভাইয়া আমার ফিজিক্স এক্সাম মন্ডে। হ্যাঁ ভাইয়া, কিসের ক্লাস? ভাইয়া এটা ফিজিক্স এসএসসি 25 ব্যাচ বল চ্যাপ্টারের। আপনার ক্লাস খুব ভালো লাগে। থ্যাংক ইউ তহিদুল ইসলাম। তুমি তো লাইভে থাকো না, আজকে লাইভে থেকে দেখো, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের জন্য আমি একটা কাজ করতেছি, শোনো। আর মাত্র কয়েক মিনিট আছে, আর মাত্র 2 মিনিট আছে। একটা কথা বলি, তোমাদের জন্য আমি 1 শর্ট সিকিউ এটা রেকর্ডেড করতেছি। ফিজিক্সের অল চ্যাপ্টারের 1 শর্ট সিকিউ রেকর্ডেড করতেছি। এগুলো আমি সব ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? ওটা লাইভে হবে না, লেকচার কনসেপ্ট বেসিক লেকচারটা হবে আমাদের লাইভে। আর 1 শর্ট সিকিউ যেগুলো থাকবে এগুলোও করবো আমি ইউটিউবে দিয়ে দেবো। তোমরা পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার 2 দিন আগে 1 শর্ট সিকিউ গুলো দেখে যাবা, তোমরা সব কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আমি সব বেসিক থেকে 1 শর্ট সিকিউ, জাস্ট কোশ্চেন সলভ না, এখানে বেসিক প্লাস কনসেপ্ট ক্লিয়ারও করে দিব আমি। ওকে ভাইয়া, আপনার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা রংপুরে, রংপুর বিভাগে। আমার জেলাও রংপুর, বিভাগও রংপুর টাউনে আর কি। তোমাদের 1 শর্ট সিকিউ দেখলেও দেখবা যে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস লেকচারও দেখতেছো। তোমাদের ফিজিক্স নিয়ে টেনশনের কোনো কথাই না, ঠিক আছে? আমরা 1 শর্ট সিকিউ গুলো পুরো বেসিক থেকে পড়াবো। ওকে ওকে, আর 1 মিনিট আছে, আমি শুরু করে ফেলবো। আর 1 মিনিট আছে, আর 1 মিনিটই আছে। ওকে, আর 1 মিনিট আছে, শুরু করে ফেলবো। ওকে, ওকে দেখো, কালকে আমরা সূত্র ডিরাইভ করছিলাম না, একটা সূত্র বের করছিলাম না, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। কালকে এই সূত্রটা লেকচার 1 এ বের করে দেখাইছিলাম না? এই সূত্রটা কিভাবে হয়, কেস 1, কেস 2, কেস 3 দিয়ে। বলো। হ্যাঁ ফাতেমা খানম, হ্যাঁ তোমাদের ভালোর জন্যই তো 1 শর্ট সিকিউ দিলে না তোমাদের আরো ফ্রেশ হয়ে যাবে। আগে তোমরা লেকচারটা দেখো, কনসেপ্ট বুঝো, দেন 1 শর্ট সিকিউ পরীক্ষা 2 দিন আগে থেকে দেখবা। ক্লাস করি। আর এখন কি আপনার ক্লাস করব? তোমার ইচ্ছা ভাইয়া, তুমি এই ক্লাসও করতে পারো বা এনএমএস এর ক্লাসও করতে পারো। মোট কথা হচ্ছে পড়াশোনা করো, এর উপর কিছুই নেই। বাট তুমি যদি এনএমএস করে এসে দেন এই ক্লাস দেখো, তারপর সমস্যা নেই, আমার তো রেকর্ডেড থাকতেছে, তাই না? ওকে, এখন এনএমএস এর ক্লাস না থাকলে এখন এটাই করো, যদি থাকে তা করে আসতে পারো। আর আমাদের তো এটা রেকর্ডেড থাকতেছেই। ওকে, আচ্ছা, আমরা এই ফর্মুলাটা দেখছিলাম না? বলো। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমরা কালকে ফর্মুলা দেখছিলাম m1u1 m2u2 m1v1 m2v2। এটা কিসের ক্ষেত্রে আসছে আমরা একটু আবার ভিজুয়ালাইজ করি। ধরো এখানে একটা বস্তু ছিল, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছিল, এইদিকে আরেকটা বস্তু ছিল, সে m2 ভরের বস্তু u2 বেগে এই পাশে আসতেছিল। দেন এরা একটা সময় যায় সংঘর্ষ হয়, তাই না? এরা একটা সময় যায় সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর m1 ভরের বস্তু একটা নতুন বেগ, m1 ভরের বস্তু একটা নতুন বেগে উপনীত হয়, আর m2 ভরের বস্তু আরেকটা নতুন বেগে উপনীত হয়, তাই না? এমনই তো দুইটা বস্তু আসতেছিল, ধাক্কা লাগছে, দেন দুইটা আলাদা আলাদা বেগে উপনীত হয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন এই দুই বস্তু আসলো, ধাক্কা লাগলো, দেন দুইটা নতুন বেগে উপনীত হইলো। এখন কথা হচ্ছে আমার
এই দুজনের দুইটা বেগ গুণ করলে তো ভর আর বেগ গুণ করলে তো একটা ভরবেগ পাচ্ছি, তাই না? আচ্ছা, পরবর্তীতে ধাক্কা লাগার পরে আবার m1 v1 কে গুণ করলেও একটা ভরবেগ পাচ্ছি। ভরবেগ পাচ্ছি না? দুইটা কি আলাদা ভরবেগ না? আচ্ছা, আবার আবার m2 u2 দুইটা গুণ করলে একটা নতুন ভরবেগ পাচ্ছি। আচ্ছা, m1 v2 এই দুইটা গুণ করলেও তো একটা ভরবেগ পাচ্ছি, তাই না? এখন কথা হচ্ছে মজার ব্যাপার, এই ভরবেগ আর এই ভরবেগ, প্রথম ক্ষেত্রের ভরবেগ দুইটার যোগফল দ্বিতীয় ক্ষেত্রের ভরবেগ দুইটার যোগফলের সমান যদি হয় তাহলে এটাকে আমরা বলি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। এটা আমি কালকের পড়াটা একবার রিক্যাপ দিচ্ছি, কালকে আমি ডিটেইলস বুঝাইছি, জাস্ট একটু রিক্যাপ দিচ্ছি যাতে মনে করে দেই। এই দুইটা ভরবেগের যোগফল, দেন ধাক্কা খাওয়ার পরের ভরবেগের যোগফল, দুইজন পরস্পর স্থিতিস্থাপক, তাই না? বলো এই জায়গাটা বুঝছো কিনা? কালকের পড়াটা রিক্যাপ দিলাম, বলো এই জায়গাটা বুঝছো কিনা? একটু বলো এই জায়গাটা বুঝছো কিনা, আমাকে একটু জানাও। একটু আমাকে কমেন্টে বলো যে এই জায়গাটা বুঝছো কিনা। জি ভাইয়া, ওকে ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো তো আমরা জানি, তাই না? এটা তো আমার কোনো প্যারা নাই। এখন আসবো আমরা ভরবেগের পরিবর্তন নিয়ে কথাবার্তা বলবো। কি বলবো? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। আচ্ছা ভাইয়া, ভরবেগের পরিবর্তনটা কি? আগে যে ভরবেগ ছিল পরে যে নতুন ভরবেগ হয়েছে এইটার চেঞ্জকে ভরবেগের পরিবর্তন বলে না? আচ্ছা দেখো, আমরা প্রথম দিন একটা কাজ করছিলাম না, একটা বস্তুকে ধাক্কা দিয়ে m1 ভরের বস্তুকে u1 বেগে ধাক্কা দিছি, এইখানে একটা স্পিড ব্রেকার ছিল। u1 বস্তুটা মানে u1 বেগে যাইতে যেতে এখানে স্পিড ব্রেকারে একটু বাধা খেয়ে স্লো হয়েছে, তো বেগের পরিবর্তন হয়েছে। বেগের পরিবর্তন হয়ে ওই বস্তুটা m1 ভরের বস্তু তো আর ওজন তো কমবে না বা ভর তো কমবে না, তাই না? কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, বেগের পরিবর্তন হয়ে v1 হয়েছে। u1 বেগের বস্তু পরবর্তী যা v1 হয়েছে। এখন এখন যদি বলি এইখানে এই u1 থেকে তো v1 একটা পরিবর্তন হয়েছে, এটা চেঞ্জ হয়েছে না? ছিল u1 হয়ে গেছে v1, একটা চেঞ্জ হয়েছে না? এই চেঞ্জটাই কি পরিবর্তন না? তাহলে বলতে পারি না এই m1 u1 যদি ভরবেগ হয়, m1 u1 যদি আদি ভরবেগ হয়, পরবর্তীতে যদি m1 u v1 পরবর্তী ভরবেগ হয়, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? এই দুটাকে মাইনাস করে দিলে এদের মধ্যে পার্থক্য পাওয়া যাবে না? বলো এদের মধ্যে পার্থক্য কি? মাইনাস করে দিলে তো পার্থক্য, এদের মধ্যে তুলনা কি? মাইনাস করে দিলে তো তুলনা, যে কতটুক বাড়ছে কতটুক চেঞ্জ হয়েছে। ভরবেগের পরিবর্তন মানে কি? আগে যে ভরবেগ ছিল পরবর্তীতে কতটুক চেঞ্জ হয়েছে, ওই চেঞ্জটাই তো। আর চেঞ্জটা পাই কিভাবে? মাইনাস করে। এই জিনিসটা আমরা জানি কিনা বা এই জিনিসটা বুঝছি কিনা এটা আমাকে বলো। তাওসিফ, আসসালামু আলাইকুম। কি এত লেট কেন? ওকে, ফাতেমা খানম, বুঝছি। হ্যাঁ দেখো, ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা সেটা এখন একটু বলো। ভরবেগের পরিবর্তনটা বুঝছো কিনা? ভরবেগের পরিবর্তন বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা বলো। জি বুঝছি, ওকে। আচ্ছা আচ্ছা, ভরবেগের পরিবর্তন বুঝছি। এখন আমরা একটা জিনিস দেখাচ্ছি, দেখো।
আচ্ছা, এখন একটা জিনিস দেখো, m1u1, দেখো অনুপাতে দেখাচ্ছি, এই m1u1 এই বস্তুটার পরবর্তী ভরবেগ কি? m1v1 না? m1u1 এর বস্তুটির পরবর্তী ভরবেগ কি? m1v1 না? হ্যাঁ। আচ্ছা, আর m2u2 এর পরবর্তী ভরবেগ কি? m2v2 না? এরা দুজন তো একই বস্তু, দুইটা আলাদা আলাদা ভরবেগ, তাই না? আচ্ছা, এই বস্তু আদি ভরবেগ এটা কি বলতে পারি? আদি ভরবেগ। আচ্ছা, এটাকে কি বলতে পারি? সংঘর্ষের পর শেষ ভরবেগ। এই দুটো তো একই বস্তুর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এখন আমি এই দুইটাকে যদি একসাথে করি, কোনো সমস্যা আছে? না। এখানে আমাদের ইকুয়াল আছে, ইকুয়ালের যদি বাম পাশে নিয়ে আসি, m1u1 তো আছে, এখন m1v1 কে যদি বাম পাশে আনি, তাহলে -m1v1 হয়ে যাবে না? হবে। আচ্ছা, ইকুয়ালের জায়গা রাখি, m2v2 তো m2v2 এর জায়গায় আছে। এখন এই m2u2 এইটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে -m2u2 এই জিনিসটা আসবে না? একটু দেখো এটা হবে কিনা, এটা খেয়াল করে দেখো। এই দেখো, এইটা একটা ভরবেগ, এর শেষ ভরবেগ কিন্তু এইটা, এদের মধ্যে পার্থক্য হয়ে গেল। এটাই কিন্তু ভরবেগের পরিবর্তন, এটাই কিন্তু দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে শেষ ভরবেগ, এটা কিন্তু আদি ভরবেগ। সূত্রের কারণে হয়তো সামনে চলে আসছে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু শেষ ভরবেগ আদি ভরবেগ একই বস্তুর, তো পার্থক্য তো বলো, পরিবর্তন বুঝছো কিনা? এটাও একটা পরিবর্তন, এটাও ভরবেগের পরিবর্তন, এটাও ভরবেগের পরিবর্তন, এন্ড এটাও ভরবেগের পরিবর্তন। এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন। বলো, এখন ভরবেগের পরিবর্তন সূত্র থেকে বুঝছি কিনা? ঘর্ষণজনিত ব্যাগ, ঘর্ষণে এখন তো আমরা আসিনি, আমরা এখনো ভরবেগে পড়ে আছি। আমরা ভরবেগ থেকে বলে যাব, দেন আমরা ঘর্ষণে যাব। ঘর্ষণে অনেক ম্যাথ করবো, আর আজকের ক্লাসে আমরা ঘর্ষণ বুঝবো, কোনো টেনশন নেই। আজকের ক্লাসে আমরা ঘর্ষণে চলে যাব, টেনশনে কিচ্ছু নেই। আজকের ক্লাসে আমরা ঘর্ষণ পড়াবো, বুঝছো সাহেব? আজকের ক্লাসে আমরা ঘর্ষণ পড়াবো। হ্যাঁ, ঘর্ষণজনিত ম্যাথ আজকেই করাবো, কোনো চিন্তা নেই। ঘর্ষণ আমাদের অনেক ভালো কনসেপ্ট বুঝাবো, বুঝছো? তুমি ক্লাস করলে কখনো ঠকবা না, এখানে এসে দেখো সবই পারতেছো, সবই পারবা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ওকে। এখন আমরা একটা ম্যাথ করবো, ঠিক আছে? ম্যাথটা তুলি। ওকে, ম্যাথ তুলো, এটা মুছি। ওকে, 5 কেজি ভরের বস্তু সিক্স মিটার পার সেকেন্ড
দেখো প্রশ্ন তুলো। ক্লাসের রুটিন কিছু নাই, শুক্রবার বাদে প্রতিদিন 7টার সময় ক্লাস। ক্লাসের রুটিন বলতে কিছু নেই, শুক্রবার বাদে প্রতিদিন 7টার সময় ক্লাস, ঠিক আছে? যেদিন ক্লাস শেষ হবে ওদিন ক্লাসে বুঝবে ক্লাস শেষ, তারপরে দিন পরের অধ্যায় ধরবো। প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস। কারণ তোমাদের টেস্টের আগে আমাদের ক্লাস শেষ করতে হবে, ঠিক আছে? তোমাদের টেস্টের আগে তো আমাদের ক্লাস শেষ করতে হবে, তার প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে হবে। তোমরা এখন ছোট বাচ্চা নয় যে একদিন পর পর, তোমাদের প্রতিদিনই ক্লাস থাকবে। একটা ক্লাস মিনিমাম 3টা লেকচারে শেষ করা উচিত, কিন্তু কথা হচ্ছে আমাদের যদি পরে দেখি যে আরো পড়ানো উচিত, তখন আমরা আরো ক্লাস বাড়াই দেবো। আজকে মনে হয় লাইভ ক্লাস করতে পারবো না, কালকে বাংলা এক্সাম, পরে দেখে নেব। ওকে তাওসিফ, তো এক্সাম থাকলে লাইভ ক্লাস পরে দেখে নিও, এক্সামের জন্য প্রিপারেশন নাও, এক্সাম খারাপ করিও না, সমস্যা নেই, পরে দেখে নিও। কোনো যদি সমস্যা মনে হয় আমাকে বলবা, আমি তোমাকে ওটা আবার সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, প্রশ্ন তোলা হয়েছে, এখন সলভ করো। প্রশ্ন তোলা হয়েছে, বলো প্রশ্ন তোলা হয়েছে কিনা। প্রশ্ন তোলা হয়েছে? 5 কেজি ভরের একটি বস্তু 6 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছিল, অপরদিকে 4 কেজি ভরের আরেকটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে আসতেছিল। তা সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হয় 4 মিটার পার সেকেন্ড ও দ্বিতীয় বস্তুর বেগ হয় 2 মিটার পার সেকেন্ড। এদের ভরবেগের পরিবর্তন সমান হবে কিনা? জি স্যার হইছে। ওকে, এখানে যখন বলছে ভরবেগের পরিবর্তন সমান হবে কিনা, আমাদের প্রথমে মাথায় কি আসা উচিত? ভরবেগের পরিবর্তনের হিসাব নিকাশ না। আচ্ছা, আমরা এটা জানি না m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এটাকে যদি একটু আবার আগের মতো করে সলভ করে নেই, m1 u1 এটা কি মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। এটাই তো আমার ভরবেগের পরিবর্তনের সূত্র, তাই না? এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তখন তুমি লিখবা প্রথম এই যে অ্যানসার, ওকে, প্রথম বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম বস্তুর ক্ষেত্রে কি ছিল? m1 u1 মাইনাস m1 v1, m1 u1 মাইনাস m1 v1, এটা কি প্রথম বস্তুর ক্ষেত্রে না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই m1 কত? 5 কেজি ছিল না? 5 ইনটু u1 কত? 6 মাইনাস m1 কত? 5 ইনটু v1 কত? বেগে যাচ্ছিল, সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হয় 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 4 কত আসে? 5 6 30, 4 5 25, 5 6 30 আর 4 5 25, 5 কেজি, এই সরি 5 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি ভরবেগে আসবে? তো ভরবেগ থেকে ভরবেগ মাইনাস দিলে ভরবেগে আসে। দেখো, এটা থেকে এটা মাইনাস দিয়ে দেখলাম 5 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন কত আসে? 5 কেজি মিটার পার সেকেন্ড প্রথম বস্তুর ক্ষেত্রে। এখন যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি করি, দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি এইটা না, এটা তো প্রথম বস্তুর ক্ষেত্রে হলো m1, তো প্রথম বস্তু, m2 কি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি m2 v2। দেখো এখানে v2 আগে আসছে, কারণ সূত্র থেকে তো আমরা জিনিসটা আনছি, তাই না? মাইনাস m2 u2। আচ্ছা, এখন m2 কত ছিল? m2 কত ছিল? 4 কেজি ছিল না? এটা আবার m2। 5 কেজি ছিল কি? এটা আবার m1, তাই না? আচ্ছা, 4 ইনটু
v2 কত ছিল? ও দ্বিতীয় বস্তু হয় 2 মিটার পার সেকেন্ড। দেখো এটা কিন্তু v2, ঠিক আছে, এটা কিন্তু v1 টা ছিল, এটা v2, তাহলে কি v2 কত? 2 মিটার পার সেকেন্ড মাইনাস m2 কত? 4 কেজি ইনটু u2 কত? u2 কত? এই যে 3 মিটার পার সেকেন্ড u2 আদিবেগ, দ্বিতীয় বস্তু আদিবেগ 3। এগুলো তখন বের করা শিখছো, এখানে বারবার দেখা বলার কি দরকার আছে? এগুলো কি আমরা প্রথম ক্লাসে বের করা শিখছি না, কোনটা আদিবেগ কোনটা শেষ বেগ? আচ্ছা, এখানে 4 দুগুণে 8 আসতেছে, আর 3 4 12 আসতেছে। এখানে কত আসছে? 8 পর 9 10 11 12 -4 আসতেছে কেজি মিটার পার সেকেন্ড। বলো এই জায়গাটা বুঝছো কিনা? এই পর্যন্ত হয়েছে কিনা? ইটস টপিক। ওকে তৌফিক, ক্লাস করো বলো এই পর্যন্ত বুঝছো কিনা? বলো এই পর্যন্ত বুঝছো কিনা? ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা? একটু বলো ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা? জি বলো। আচ্ছা তৌফিক ক্লাস করো, ঠিক আছে? ক্লাস কিন্তু পালা যাও না, পালা কিন্তু ধরে আনবো আবার। ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা? আরেকটা কথা এখানে মাইনাস আসলো কেন জানো? এখানে মাইনাস আসলো কেন দেখাচ্ছি। ধরো এই যে এই দুইটা বস্তু, এখানে কাহিনীটা কি করছে? এখানে একটা মান মাইনাস আসছে, একটা মান প্লাস আসছে না? এই দেখো এই দুইটা বস্তু, এটা হচ্ছে ছোট বস্তুটা, এটা ছিল বড় বস্তুটা, এটা হলো 5 কেজি ভরের বস্তুটা, এটা 4 কেজি ভরের বস্তুটা। এই দেখো 5 কেজি ভরের বস্তু 4 কেজি ভরের বস্তু আসতেছিল, এদের জন্য সংঘর্ষ হয়েছে। দেন এই বস্তুটার মান 5 কেজি ভরের বস্তুটার মান 5 হয়েছে না? ভরবেগ পরিবর্তন মানে এই পাশে গেছে, তাই না? এ যাচ্ছিল এই পাশে, ভরবেগের পরিবর্তনও দেখা গেছে এই পাশে যাচ্ছিল, এই পাশেও যাচ্ছিল। এই দেখো এতে একে তো যাচ্ছিল এই পাশে প্লাস 5 কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগটার পরিবর্তনটা কিন্তু +5ই আসছে, ও তো ওর দিকেই কিন্তু আসছে। কিন্তু এই বস্তুর ক্ষেত্রে এই কিন্তু যাচ্ছিল এই পাশে, ও প্লাস দিকে যাচ্ছিল, ও ধাক্কা লাগার পর ও উল্টা দিকে যাওয়া শুরু করছে, এর সাথে ধাক্কা লেগে উল্টা দিকে যাওয়া শুরু করছে। উল্টা দিকে যাওয়ার কারণে এর ভরবেগটা -4 আসছে। মাইনাস আসার কারণ উল্টা দিকে যাওয়া, -4 এর কারণ উল্টা। বলো এই জায়গাটা বুঝছো কিনা? আরেকবার দেখো, ধরো এটা একটা অক্ষরেখা, এখানে একটা রাস্তা, ঠিক আছে? রাস্তায় ধরো এখানে গাড়ি, রাস্তায় এই গাড়িটা এই পাশে যাচ্ছে, ও প্লাসের দিকে যাচ্ছে, ওর এই পাশ কি প্লাস না? আচ্ছা, ও যদি একটা ট্রাকের কাছে, একটা বড় ট্রাকে ধাক্কা খায়, ও যদি বড় ট্রাকে ধাক্কা খেয়ে ট্রাককে এই পাশে নিয়ে যেতে থাকে, স্যাঁচড়ে নিয়ে যায় না, যে ঠেলতে ফেলতে নিয়ে যায়, যদি নিয়ে যেতে থাকে, এর যাত্রা তো ছিল এই পাশে, এই যখন উল্টা দিকে যাওয়া শুরু করবে না, ট্রাকে ধাক্কা খেয়ে ট্রাকটাকে গিয়ে উল্টা দিকে নিয়ে যাবে না, তখন দেখাবে যে মাইনাসের দিকে যাচ্ছে। কারণ কি? ও ধাক্কা খেয়ে উল্টা দিকে যাচ্ছিল এই পাশে, ধাক্কা খেয়ে উল্টা দিকে যাচ্ছে। এটাই হচ্ছে মাইনাসের মূল বিষয়। বুঝছো মাইনাস হওয়ার কারণটা কি? মাইনাস হওয়ার কারণ হচ্ছে এর দিক উল্টা, ও যাচ্ছিল দিকে, ও ধাক্কা খেয়ে উল্টা দিকে যাচ্ছিল, তাই ওর মান মাইনাস আসছে। আর যদি দুইটার মানে মাইনাস আসতো তাহলে বুঝছো ধাক্কা খেয়ে দুজন দুই পাশে চলে গেছে, ঠিক আছে? দুইটার মানে প্লাস আসতো, তো ধাক্কা খেয়ে যে দিকে যাওয়ার সে ওই দিকে যাচ্ছিল। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? জি স্যার, ওকে।
এখন আরেকটা এক্সেপশনাল জিনিস দেখাই, ঠিক আছে? আরেকটা এক্সেপশনাল জিনিস দেখাই, দেন আমাদের ভরবেগের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস মুছি। আরেকটা এক্সেপশনাল জিনিস দেখাই। এখন যদি বলে সংঘর্ষের পর বা সংঘর্ষের পূর্বে এদের গতিশক্তি সমান কিনা, যদি বলে লেখো সংঘর্ষের পূর্বের গতিশক্তি ঠিক আছে, এবং সংঘর্ষের পরের গতিশক্তি, সংঘর্ষের পূর্বের গতিশক্তি, সংঘর্ষের পরের গতিশক্তি। আচ্ছা, এইটা মনে রাখার কোনো কঠিন বিষয় না। আমরা তো জানি সংঘর্ষের পূর্বে কি থাকে, m1 u1 থাকে প্লাস m2 u2 থাকে, তাই না? সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পর কি থাকে, m1 v1 থাকে দেন প্লাস m2 v2 থাকে। এখন কথা হচ্ছে এটা তো সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পর, তাই না? এখন যদি বলি সংঘর্ষের পূর্বে গতিশক্তি কি ছিল, আমরা জানি না। গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমরা কাজ ক্ষমতা শক্তিতে এটা আবার দেখব, এর রূপটা আমরা আবার দেখব, কিন্তু আপাতত মনে রাখো যে গতিশক্তির সূত্র ছিল হাফ এম ভি স্কয়ার। তাহলে এই প্রথম বস্তু মানে সংঘর্ষের পূর্বের গতিশক্তি যদি বলে কিছুই না, জাস্ট হাফ দিয়ে দিবা, ব্র্যাকেট দিয়ে ইউ এর উপরে স্কয়ার দিয়ে দেবা। এই দেখো হাফ ইনটু এম ইউ স্কয়ার, হাফ ইনটু, আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার লিখি, একটু ড্রেফ করে দিই, হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝতে আরো মজা পাবা। দাঁড়াও, m1 u1 প্লাস m2 u2। আচ্ছা, এইটাকে যদি গতিশক্তির রূপ দেই তাহলে কি হবে, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটা না গতিশক্তি? আচ্ছা, এখন যদি এটার গতিশক্তি বলি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। আচ্ছা, এগুলো কি আবার গতিশক্তি বেরোলো না? এই দেখো সংঘর্ষের পূর্বে গতিশক্তি কি ছিল, এটা না? সংঘর্ষের পর গতিশক্তি কি ছিল, এটা না? এখন যদি বলে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পর গতিশক্তি কেমন ছিল, যদি দুইটার অ্যান্সার সমান হয় তাহলে বুঝবে স্থিতিস্থাপক এবং দুইটা সমান বেরিয়েছে। যদি সমান না বের হয় তখন বলবা যে সংঘর্ষের পূর্বে গতিশক্তি আর সংঘর্ষের পর গতিশক্তি সমান বের হয়নি। এটাই তো, আর তো কিছুই না। ওকে, এটাই তো, আর তো কিছুই না। ওকে, বলো হয়েছে কিনা? কি হয়েছে, বুঝা গেছে? বলো একটু, বুঝা গেছে কিনা বলো, এটা আমাকে জানাও। বলো বুঝা গেছে? ওকে, আচ্ছা, এখন আমরা একটা বড় একটা সূত্র ডিরাইভেট করব। এখন এই সূত্রর প্রমাণ দেখা এত কোনো দরকার নেই, শেষ সময় আসে, কিন্তু সূত্রটা আমাদের মনে রাখা উচিত। এখন কথা হচ্ছে সূত্র কিসের সূত্র আবার পড়বো, ঠিক আছে? এখন বলবো যে কিসের সূত্র আবার পড়বো। ধরো যদি বলে, জাস্ট দেখো, প্রশ্ন তুলতে হবে না, দেখো 10 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল এবং 5 কেজি ভরের আরেকটি বস্তু
আরেকটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে আসতে ছিল এই পর্যন্তই প্রশ্ন। ঠিক আছে, এই পর্যন্তই প্রশ্নটা। আর একটু বুঝাইয়া লিখেন, মানে বুঝলাম না, আর একটু বুঝাই লিখবো, মানে কোনটা হাতে মাখানো, কোনটা বুঝাই লিখবার একবার আর একটু। লেট করছো কিন্তু ক্লাসে থাকো, খুব বেশি যে পড়া ফেলছে তা না, এখন থেকে ক্লাস দেখো। আরিফাতুল জান্নাত, খুব যে বেশি লেট করছো তাও না, এখন থেকে ক্লাসটা দেখে যাও। দেন যেখান থেকে ক্লাসটা দেখতে পারো নাই ওই জায়গাটুকু পরে ক্লাস শেষে দেখে নিও, কিন্তু এখন ক্লাসে থাকো। এখন এখানে দেখো দেখো এটা দেখো। এখন তোমাকে যদি প্রশ্ন করি V1 is equal to what and V2 is equal to what, বের করতে পারবা? বলো। এখন যদি তোমাকে প্রশ্ন করি V1 is equal to what and V2 is equal to what, এটা বের করতে পারবা কিনা বলো। দেখো এখানে আমার M1 দেওয়া আছে, এখানে আমার U1 দেওয়া আছে, এখানে আমার M2 দেওয়া আছে, এখানে আমার U2 দেওয়া আছে। এখন কথা হচ্ছে V1 ও দেওয়া নেই, V2 ও দেওয়া নেই। এখন যদি বলি এই V1 আর V2 এটা বের করো, তোমরা কিভাবে বের করবা বলো। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে হয়তো নেটওয়ার্কের, দেখি তো কানেকশন স্লো দেখাচ্ছে কিনা। ওকে, এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, আমরা একটা বড় একটা ফর্মুলা ইউজ করব শুধু এখানে V1 আর V2 বের করার জন্য। আমাদের যদি V2 V1 দেওয়া থাকতো, এটার মান দেওয়া থাকতো, V2 বের করা কিন্তু খুব বেশি কষ্ট হইতো না। ঠিক আছে, সবগুলো বসাতেই V2 বের করে দিতাম। আবার V2 এর মান দেওয়া থাকলে V1 এর মান দেওয়া বের করা খুব একটা কষ্ট হইতো না। কিন্তু এখানে দেখো V1 এর মানও দেওয়া নেই, V2 এর মানও দেওয়া নেই, তখন আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে V1 আর V2 দুইটার মানই দেওয়া নেই, তখন আমি কিভাবে বের করব? ঠিক আছে, এখন আমরা এখানকার সূত্রটাই দেখব। আচ্ছা, ওকে, V1 যদি আমি বের করতে চাই, দেখো V1 যদি আমি বের করতে চাই, একটু বড় করে লিখি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ডাইরেক্ট। দেখো M1 M2 দিয়ে রাখবে, U1 U2 দিয়ে রাখবে, V দিয়ে রাখবে না, তখন আমি V বের করব কিভাবে? এইভাবে দেখো, ধরো V1 আমি বের করব, ঠিক আছে, তখন না বুদ্ধি কাজ করবে। এখানে অনেক বড় একটা সূত্র ইউজ করতে হয়, কিন্তু কথা হচ্ছে বড় সূত্র মুখস্থ করে রাখা আবার মুখস্থ করে এক্সাম হলে যাওয়া, এটা খুব একটা কষ্টসাধ্য, তাই না? কিন্তু আমরা কিন্তু টেকনিক দিয়ে মনে রাখতে পারি, এই জিনিসটা একটা টেকনিক ইউজ করে মনে রাখতে পারি। এই ফর্মুলাটা আমরা টেকনিক ইউজ করে মনে রাখতে পারি, কারণ পরীক্ষা হলে এত বড় ফর্মুলা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখানে M আগে না M1 আগে না M2 আগে, V1 আগে না U1 আগে না U2 আগে, খুব বেশি কনফিউজ হয়ে যায়। ওই জন্য আমরা যদি V1 বের করতে চাই, আমরা প্রথমে করব কি, দুইটা স্কোয়ার আট করে দাগ দিব, দুইটা প্লাস এইভাবে দাগ দিব। দেওয়ার পর নিচে কোনো কিছু না চিন্তা করে M1 প্লাস M2 দুইটা যোগ করে দিলাম, কোনো কিছু না চিন্তা করে। ঠিক আছে, দেন আমরা কি করব, M মাইনাস M এইভাবে লিখব ইনটু U, ঠিক আছে, দেন 2MU।
m minus mu then 2mu এই জিনিসটা মনে রাখতে হবে যেখানে দুইটা মাইনাস করে ইনটু ইউ করে দেব এখানে দুইটা m গুণ করে ইউ করে দেব ঠিক আছে এই জিনিসটা শুধু একটু মনে রাখতে হবে ওকে এখন দেখো আমার ফর্মুলা v1 দিয়ে শুরু হয়েছে না 1 দিয়ে এটা কি v1 এর ক্ষেত্রে না আচ্ছা এখানে যেহেতু 1 আছে এই m এর আগে 1 দিব দেন 2 দিব দেন 1 দিব ঠিক আছে দেন 2 2 বলো 1 দিব 2 দেও 1 দিব দেন 2 and 2 এভাবে দিয়ে দিব এর মানে কি v1 এর ক্ষেত্রে a1 আগে m2 পরে m1 m2 মাইনাস করে দিব দেন u1 ঠিক আছে দেন m2 u2 বলো এটু বুঝছো কিনা একটু ডিপ করে লিখে দিই এটা m1 এটা m2 দেখো 1 দিয়ে শুরু হইছে তাহলে কি 1 2 1 দেন কি 2 2 এইভাবে 1 2 1 2 2 এখানে m আর m কে ধরে মাইনাস করে u দ্বারা গুণ করে দিবা এখানে 2mu এইটুকু ওকে আরেকবার বুঝান আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি ধরো তুমি v1 বের করবা v1 এটা কিন্তু 1 ঠিক আছে v1 এর ক্ষেত্রে সব ক্ষেত্রে v1 বা v2 সব জায়গায় তুমি একটা কাজ করবা এইভাবে দুটো স্লট করে দিবা দুটো দাগ দিয়ে দিবা এই কিন্তু প্লাস ঠিক আছে দুটো দাগ দিয়ে দিবা এন্ড নিচে m1 m2 m1 m2 এভাবে বসাই দিবা ঠিক আছে এন্ড এইখানে উপরে m m into u and 2mu আর কিচ্ছু না সব জায়গায় v1 হোক বা v2 হোক v1 হোক বা v2 হোক সব জায়গায় সবার আগে এইভাবে করবা দুইটা m আগে যোগ করে দিবা নিচে দেন একটা ছিল m mu আর হচ্ছে 2mu এইটা এভাবে বসাই দিবা জাস্ট দেখো একটু মুখস্থ হয়ে যাওয়ার কথা m mu 2mu এখন কথা হচ্ছে m1 আগে হবে না m2 পরে হবে u1 আগে হবে নাকি u2 পরে হবে এইটা বোঝার জন্য দেখো 1 দিয়ে শুরু হইছে 1 না v1 না তাহলে এখানে 1 হবে এখানে 2 হবে এখানে 1 হবে দেন এখানে দুই জায়গায় 2 হবে 1 2 1 দেন 2 and 2 এখানে m1 m2 into u1 m2 into u2 হ্যাঁ সিয়াম ভেরি গুড তোমরা তো বের করে ফেলছো ভেরি গুড ওকে এসে সিয়াম ভেরি গুড অ্যানসার বের করে ফেলছো বলো এই ফর্মুলা বুঝছো কিনা একটু বলো এই ফর্মুলা বের বুঝছো কিনা এসে সিয়াম বের করে ফেলছে ও v1 এর মান বের করে ফেলছে ওকে বলো এই ফর্মুলা বুঝছো কিনা একটু আমাকে জানাও বাকিটা একটু বলো বুঝছো কিনা জি বুঝতে পারছি ওকে এখন যদি এটা তো v1 এর ক্ষেত্রে এখন যদি বলতাম যে v2 টা বের করে দেখো তো যদি বলতাম v2 টাকে বের করো সেম কাজ m1 যোগ m2 করে দিবা m1 যোগ m2 করে দিবা ঠিক আছে দেন উপরে কি ছিল m m into u then 2mu এখন কথা হচ্ছে কোনটা আগে কোনটা পরে m1 আগে হবে না m2 পরে হবে এই দেখো 2 দিয়ে শুরু হইছে না তো এটাও 2 দিয়ে শুরু 2 1 2 then 1 1 একই জিনিস তো জাস্ট ওখানে 1 2 1 2 2 হইছে এখানে 2 1 2 1 1 হইছে জাস্ট 2 এর জন্য 2 দিয়ে শুরু হইছে আগে 2 হইলে পরে 1 তারপর 2 তারপর 1 সব আগে 1 প্রথমে 1 পরে 2 তারপর 1 তারপর সব 2 এটাই তো এটা আহামরি কিছুই না
এটা খুবই সোজা ছিল। বলো বুঝছো কিনা? ওকে ওকে, এখন আমরা বলের দিকে মুভ করব। বল, ওকে। এই চ্যাপ্টারটার নাম কি? বল না? এই চ্যাপ্টারটার নাম কি? বল, তাই না? এখন আমরা বলের দিকে মুভ করব। বল, চ্যাপ্টারটার নাম তো বল, তাই না? আচ্ছা, এখন তার আগে নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? ও কি বলছিল? এই দেখো, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের, দেখো বল চলে আসছে, বলের সমানুপাতিক। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার। এখন কথা হচ্ছে পরিবর্তনের হার মানে কি? একক সময় কতটুক পরিবর্তন হলো, এই কথাটা। ওকে, ইটস সিয়াম, থ্যাংক ইউ তুমি ভিডিও বের করে ফেলছো, থ্যাংক ইউ। একক সময় কতটুক পরিবর্তন হলো, এটাই তো পরিবর্তনের হার। একক সময় কতটুক পরিবর্তন হলো। আচ্ছা, ত্বরণকে আমরা কি বলি? বেগ বৃদ্ধির হার বলি না? ওইটাও তো একটা পরিবর্তন, তাই না? ত্বরণ, আমরা যে ত্বরণ যে পড়ি, ত্বরণকে কি বলি? বেগ বৃদ্ধির হার। কেন বলি? এই বেগটাকে যখন সময় দ্বারা ভাগ করে দিই তখনই তো আমার ত্বরণ আসে, এটা তো আমরা জানি, তাই না? এই বেগটার বৃদ্ধির হারকেই টি দ্বারা ভাগ করে দেখি তো ত্বরণ আসে, তাই না? এটাই তো আমার বেগ বৃদ্ধির হার। তার মানে কি, আমরা হার বলতে কি জানি? সময় দ্বারা ভাগ করে দিলে সেটাই আমার হার আসে না? একক সময় কতটুক বৃদ্ধি পাচ্ছে, এটাই তো আমার হার, তাই না? একক সময় কতটুক বৃদ্ধি পাচ্ছে, এটাই তো আমার হার। এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তন, ভরবেগ কি? ধরো m1 u1 মাইনাস m2 v2, আদি ভরবেগ পরের ভরবেগ, এটাই তো ভরবেগের পরিবর্তন। কি এটা? কি ভরবেগের পরিবর্তন না? দেখো, এটা ভরবেগের পরিবর্তন না? হ্যাঁ, এটাই ভরবেগের পরিবর্তন, এটাই ভরবেগের পরিবর্তন। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার কি? m1 u1 মাইনাস m2 v2, সরি m1 v1। আচ্ছা, ভরবেগের পরিবর্তন, এটাই তো ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনের হার কি? এটাকে আমি সময় দ্বারা ভাগ করে দিচ্ছি না? এটাই তো আমার ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের, যেই বলটা ভরবেগ যে করছে, একটা বস্তুতে এমনি তো বেগ হবে না, ওর উপর বল দেওয়া হয়েছে, তাই না? তা এটাই তো আমার প্রযুক্ত বল। ওর উপর যে প্রযুক্ত বল দেওয়া হয়েছে, এই প্রযুক্ত বলের সমানুপাতিক মানে কি? এটা কি আমার সমানুপাতিক চিহ্ন না? দেখো, আমার ভরবেগের যে পরিবর্তনের হার ছিল তার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমার এই সমানুপাতিক সম্পর্কটা কি? এফ যখন বাড়বে টি আমার কমবে, আবার টি যদি আমার কমে এফ আমার বৃদ্ধি পাবে। এর কি দুজন কি ব্যাসানুপাতিক সম্পর্ক না? 1/t সমানুপাতিক f। দেখো, এই রিলেটেডটা কি? এই রিলেশন না? আবার কি, ভরবেগ যদি বাড়বে তখন f আমার বৃদ্ধি পাবে, এই দুটো কি আমার সমানুপাতিক সম্পর্ক না? দেখো, এই জায়গাটা বুঝছো কিনা বলো? এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো? ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এই জিনিসটা আমি আবার লিখতেছি। আমার m1 বস্তু u1 বস্তুকে যখন m2 v2 দ্বারা পরিবর্তন করি তখন সমানুপাতিক আসে বলের সাথে। বল যখন ক্রিয়া হবে
এই দুইটা পরিবর্তন হবে, তাই না? আচ্ছা এখন একটা জিনিস দেখো, চলো m1 হবে, এখানে ভেজাল করছি, দুইটাই m1 হবে, m2 কেন হবে? একটা বস্তুর ক্ষেত্রেই তো, তাই না? একটা বস্তুর ক্ষেত্রেই তো, একটা বস্তুর ক্ষেত্রে নিব, দুইটা বস্তু কেন? আচ্ছা এখন একটা জিনিস দেখো, এই m1 আর এই m1 এই দুটোকে কমন নেওয়া যায় না? নেওয়া যায়। এই m1 কে কমন নিলাম, দেন u1 মাইনাস v1 এই দুটো থেকে যায়, এমন থেকে যায় না? এর সমানুপাতিক কি? f হয়, কি হয় না? বলো, m1 and into u1 মাইনাস v1 একে t দ্বারা ভাগ করলে সমানুপাতিক f, জিনিসটা কি ঠিক আছে না? বলো, কোনো ভুল আছে এখানে? ভরবেগের, হ্যাঁ ভরবেগ হলো ভর আর বেগের গুণফল, বলো একটু ঠিক আছে কিনা বলো, তাহলে তোমাদের কমেন্টগুলো দেখি একটু, বলো। আচ্ছা জি ভাইয়া, ওকে। এখন দেখো চেনা চেনা লাগে কিনা, ইউ ভি যেটাকে মাইনাস করছি, টি দ্বারা ভাগ করছি, এটা কি বলো তো? ত্বরণ না? দেখো তো ত্বরণ কি? গতিবিদ্যায় আমরা পড়ে আসছি না, ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। গতিতে এটা কি পড়ছিলাম না? আদি বেগ শেষ বেগ দুটোকে মাইনাস করলে তো একটা বেগই আসে, বেগকে সময় দ্বারা ভাগ করলে তো ত্বরণ হয়। বলো, গতিটা পড়ে আসছি না? আসছি। আচ্ছা গতিতে যদি এটা পড়ে আসি, তাহলে m ইনটু এটাকে আমি a বলতে পারি না? সমানুপাতিক f বলা যায়। নিউটনের সূত্র অনুযায়ী এই জিনিসটাকে আনতে পারি আমরা? বলো, নিউটনের সূত্র অনুযায়ী এটা আনতে পারি কিনা? এসএসিআর বাইজিন বুঝতমি, বলো। বলো এটা আনা যায় কিনা? নিউটনের ফর্মুলা দিয়ে এটা আনতে পারি কিনা? নিউটনের ফর্মুলা দিয়ে এটা আনতে পারি কিনা? ওকে, এখন দেখো আমরা এখানে একটা ভেজাল লেগে গেল। একটা কি ভেজাল লাগছে? আমার m এর সাথে f এর সম্পর্কটা সমানুপাতিক হয়ে আছে। এখন কথা হচ্ছে সমানুপাতিক দিয়ে তো কখনো ইকুয়েশন আমি সহজে করতে পারবো না, আমার সমানুপাতিকটাকে সরাইতে হবে। সমানুপাতিককে যদি সরাই, m এ থেকে যদি সমানুপাতিকটাকে সরাই, তাহলে ইকুয়াল দিয়ে একটা কনস্ট্যান্ট আনতে হয়, দেন f আনতে হয়। এটা হচ্ছে ধ্রুবক মান, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা আমার ধ্রুবক মান, এটা আমার কনস্ট্যান্ট মান। দেখো m এর সাথে f এর সম্পর্কে একটা কনস্ট্যান্ট মান আসছে, এটা আমার ধ্রুবক। এটা কেন আসছে? এটা সমানুপাতিক তুলে দেওয়ার কারণে আসছে। এখন কথা হচ্ছে এই কনস্ট্যান্টের মান কত? তার আগে বলি, একটু আগে নোট করো, এই জিনিসটা নোট করো। এই কে কে খুব সহজভাবে নিও না, এই কে তোমাকে অনেক জ্বালাবে। এই কে তুমি সহজভাবে নিও না, এই জায়গাটাকে নোট করো। এই কে কেউ সহজভাবে নিও না, এই কে তোমাকে একটু পরে এসে জ্বালাবে। দেখিও f equal to m এ ডাইরেক্ট লিখিও না, আমি বলি আগে m a is equal to k into f এভাবে লিখো। এই k এর মানকে আমরা 1 ধরি, এই k এর মানকে আমরা 1 ধরে দেখি, কে লিখি না। k এর মানকে 1 ধরে দেখি, কে লিখি না। কিন্তু অরিজিনাল কি? m a is equal to k into f এইভাবে চিন্তা করো আগে। বলো এই স্যার একটু বুঝছো কিনা? বলো একটু বুঝছো কিনা? আচ্ছা এখন কথা হচ্ছে এই k এর মানটাকে আমরা 1 ধরি, এই k এর মানটাকে m a is equal to k এর মানটাকে আমরা 1 বের হয় দেখে 1 ধরি দেখে 1 into f, সো এখানে তো 1 লেখা প্রয়োজন হয় না, ওই জন্যই আমরা f equal to m a বসাই দেই। কারণ কি? এখানে আমার কনস্ট্যান্টের মান 1 থাকে, এখানে কনস্ট্যান্টের মান 1 থাকে। বুঝছো? বলো এই পর্যন্ত হোল প্রসেসটা f equal to m a পর্যন্ত বুঝছো কিনা বলো আমাকে। বলো এই পর্যন্ত বুঝছো কিনা?
বুঝছো? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে, আচ্ছা, তাহলে এইটার মধ্যে কোনো ঝামেলা নেই। এখন আমি তোমাকে একটু আগে বললাম না, এই কে তোমাকে অনেক জ্বালাবে, এটা আজকে ক্লাসে দেখতে পাবো কে তোমাকে কেন জ্বালাবে, ঠিক আছে? তার আগে আমরা সাম্যতা পড়বো। এখন কি পড়বো? সাম্যতা। ওকে, এখন আমরা পড়বো সাম্যতা। এখন এটা মুছো, অনেক কিছু এগুলো পড়া। এখন আমরা পড়বো সাম্যতা। এখন আমরা পড়বো সাম্যতা। ওই দেখো আমার টিচারও এখানে আসছে। বুঝছি স্যার। হ্যাঁ সাব্বির স্যার, বুঝছেন? বুঝেন বুঝেন, আজকে ফিজিক্সে বুঝেন। আমার বায়োলজি টিচারও এখানে আমার ক্লাস দেখতেছে। ওকে, এখন আমরা পড়বো সাম্যতা। সাম্যতা কি? এখন আমরা পড়বো সাম্যতা। সাম্যতা কি? সাম্যতা হচ্ছে ব্যালেন্স। আমরা ব্যালেন্স বুঝি তো, তাই না? ব্যালেন্স বুঝি তো, কোনো কিছু ব্যালেন্স বুঝি না? যে আমার এই কলমটা যেমন দাঁড়িপাল্লা থাকে না, ব্যালেন্স বুঝি তো। অথবা সাইকেল চালায় আমরা ব্যালেন্স বুঝি না? ব্যালেন্স বুঝি। এখন কথা হচ্ছে কিসের এখন আমরা ব্যালেন্সের কাজ করব? আচ্ছা, ধরো আমি একটা দড়ি দিয়ে একটা পেন্ডুলাম ঝুলাই দিলাম। দড়ি দিয়ে একটা পেন্ডুলাম ঝুলাই দিলাম, দাঁড়াও তোমাদের কাছে দেখাচ্ছি। ওকে, দেখো, ধরো এটা আমার পেন্ডুলাম, ঠিক আছে? আমরা পেন্ডুলাম বানাই। একটা পেন্ডুলাম বানাই, তাহলে বুঝতে পারবো। ধরো এটাকে আমি দড়ি দিয়ে ঝুলাই দিছি, দেখো তো এটা কি এই জিনিসটা না? এটা তো এই জিনিসটা আমার, তাই না? ঝুলে আছে, এটাই তো আমার এই জিনিসটা। আচ্ছা, এই কিন্তু এখন কোনো নড়াচড়া করতেছে? নড়াচড়া করতেছে, এই কিন্তু ব্যালেন্সে আছে। এখন যদি আমি এটাকে এই পাশে সরাই দেই, এই পাশে সরাই দিই, দেবে কিন্তু সামনে আগায় চলে যাবে, তাই না? আগে সামনে পিছিয়ে যাচ্ছে, যেতে 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 একটা সময় এসে আবার এই জায়গায় স্থির হয়ে যাবে। আবার যখন এই পাশে সরাই দিব, আবার এই পাশে যাওয়া শুরু করবে। ও নিজে ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে, এটাকেই বলে সাম্যতা। এখন ওকে যদি আমি এইভাবেও ধরি, দেখো ওর ব্যালেন্স এতক্ষণ ব্যালেন্স ছিল এই বরাবর, ওকে যদি আমি একটু এইভাবে একটু মডিফাই করি, এখন ব্যালেন্স কিন্তু সরে গেছে। দেখো এখন ব্যালেন্স কিন্তু এই বরাবর চলে আসছে, এই বরাবর না। আবার এটা ছেড়ে দিই, আবার আগের জায়গায় ব্যালেন্স হয়ে যাবে। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা কেন হয়? দেখো এই বস্তুটাকে এখন যদি আমি, এটাই তো ওই বস্তুটা, তখন কি করছি? এইখানে এনে ছেড়ে দিছি না? ছেড়ে দিছি না? ছেড়ে দেওয়ার পরে কি হচ্ছে? একবার এই পাশে যাওয়া শুরু করছে, যেতে যেতে এই পাশে আসছে, তাই না? দেন ও আবার এই পাশে যাওয়া শুরু করছে। এমন করে প্রতিনিয়ত যাইতে 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 যেতে দেন এইখানে এসে স্টপ হয়েছে। স্টপ হয়েছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই বস্তুটা কে কে টান দিছে? একটা হচ্ছে নিচের দিকে ওজন টান দিছে, W=mg, ওজন বল নিচের দিকে ক্রিয়া হচ্ছে, ওজন বল নিচের দিকে ক্রিয়া হচ্ছে। আরেকজন কে টান দিছে? এই দড়িটা টি বলে টান দিছে, তাই না? এই দড়িটা উপরের দিকে টি বলে টান দিছে, এন্ড এই বস্তুটাকে গ্র্যাভিটি নিচের দিকে, ওজন নিচের দিকে টান দিছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে বস্তুটাকে যখন এই পাশে নিয়ে আসলাম, পেন্ডুলামের বকটাকে যখন আমি এই পাশে নিয়ে আসলাম, তখন দেখো টি কিন্তু আমার এই বরাবর কাজ করতেছিল, টি আমার এই বরাবর কাজ করতেছিল, তাই না? টি আমার এই বরাবর কাজ করতেছিল। এমজি কি এই বরাবর কাজ করতেছিল? না, এমজি আমার ঠিক নিচ বরাবরই কাজ করতেছিল। এমজি আমার নিচ বরাবরই কাজ করতেছিল, টি আমার এই পর্যন্ত কাজ করতেছিল। একটা বস্তুর ক্ষেত্রে যদি টি এই বরাবর কাজ করে, এমজি যদি এই বরাবর কাজ করে, ওর চলন কি এই পাশে হয়ে যাবে না? ও কি এই পাশে যাওয়া শুরু করবে না?
কারণ নিচে তো বল টান করতেছে, টান পড়ছে এই পাশে, ওই জন্য তো বলটা এই পাশে চলে আসে, তাই না? এখন এই পাশে সে ওর বেগ সর্বোচ্চ হওয়ার কারণে ও আবার এই পাশে চলে যায়, আবার এখানে সে একই কাহিনী ঘটে, ওর টি কাজ করে উপরের দিকে, এমজি কাজ করে নিচে, ও আবার আগের জায়গায়, এমন করতে 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 একটা সময় এসে এই টি আর এমজি দুটা সমান হয়ে যায়, বলের ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়ে যায়। এই এমজির মান টি এর মান তখন সমান থাকে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া এটা আমার নিউটনের থার্ড লতে যা শিখবো, এখন না, আপাতত সাম্যতা শিখি। সমান হয়ে যাওয়ার পরে বস্তুটা আবার আগের জায়গায় স্থির হয়ে যায়, এটাকে বলে সাম্যতা। বলো সাম্যতা বুঝছো কিনা? তানভীর হোসেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার, কেমন আছেন আপনি? অনেক ভালো মানুষ স্যার। থ্যাংক ইউ তানভীর। আমি তখন পর্যন্ত ভালো মানুষ যতক্ষণ তোমরা ক্লাস দেখবা, ঠিক আছে? তোমরা যদি ক্লাস না দেখে ফাঁকিবাজি করো তখন কিন্তু আমি খারাপ হয়ে যাব, ঠিক আছে? সো তোমাদের ক্লাস দেখতেই হবে, ক্লাস দেখো, শিখো, কিছু একটু শিখো, শিখার আছে, অনেক কিছু শিখার আছে, ঠিক আছে? আমি তোমাদের ডিটেলসে পড়াচ্ছি, কারণ এইগুলো কনসেপ্ট যদি না থাকে তাহলে সামনে যায় কি অনেক বিপদে পড়বা। সো ওই কনসেপ্টগুলো নিয়েই আগাও, কারণ কোশ্চেন কেমন করে ফেলে তো ঠিক নেই, তাই না? এখন বলো একটু বুঝছো কিনা? ওকে, সাম্যতা বুঝছি তো, ব্যালেন্স বুঝছি তো? ওকে, আচ্ছা এটা খুলি। ব্যালেন্স বোঝা শেষ। এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়ব। নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে। এই নামটা শুনছো কিনা? নিউটনের তৃতীয় সূত্র। ভাইয়া টেস্ট এক্সাম কি শিল্পী রানী, তুমি তো আমার ক্লাস করোই না, মাঝখানে আসো, তুই ক্লাস করো না কেন? ক্লাস করতে হবে তো। টেস্ট এক্সাম মনে হয় তোমাদের হচ্ছে অক্টোবরের 8 তারিখ 9 তারিখ 20 তারিখ এমন হতে পারে। টেস্ট এক্সাম অক্টোবরে হবে, সবার টেস্ট এক্সামটা অক্টোবরে হচ্ছে। টেস্ট এক্সাম অক্টোবরে হবে, সায়েম টেস্ট এক্সাম অক্টোবরে হতে পারে। আমরা টেস্টের আগে শেষ করে দেবো, প্যারা নেই, টেস্টের আগে শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। ক্লাস লং হবে বাট টেস্টটা আগে শেষ করে দেবো। আচ্ছা, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে। এর মানে কি? আমি কোনো বস্তুকে যদি ক্রিয়া করি ও আমাকে উল্টা দিকে ক্রিয়া করবে। আমি যে কোনো বস্তুকে ক্রিয়া করি ও আমাকে উল্টা দিকে ক্রিয়া করবে। কেমন? ধরো এখানে দেয়াল আছে, এখন এখানে তুমি দাঁড়ায় আছো, তুমি দেয়ালটাকে ঠেল দিছো, এটা হাত, ঠিক আছে? আট কি হয়, এই দেয়ালটাকে ঠেল দিছো, দেয়ালকে এফ বল তুমি দিচ্ছ। এখন দেয়ালও ঠিক সমান এফ বল তোমাকে দিবে। তুমি দেয়ালকে যেই বল দিচ্ছ দেয়ালও তোমাকে সেই বল দিবে। এখন কথা হচ্ছে তোমার দেয়া বল কিন্তু প্লাস ফর্মে আছে, তাই না? প্লাস দিকে আছে, প্লাস। তা দেয়াল যে তোমাকে ব্যাক করবে ওটা বিপরীত দিকে ব্যাক করে না, বিপরীত দিকে ব্যাক করে দিকে এটাকে মাইনাস ধরতে পারি না। এটা এফ প্লাস আমি দিচ্ছি, ও আমাকে এফ মাইনাস দিচ্ছে, তাহলে আমি এটা বলতে পারি না এফ ইকুয়াল টু মাইনাস এফ? বলতে পারি তো। প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত ক্রিয়া রয়েছে, আমি যেই ক্রিয়া দিব ও আমাকে বিপরীত পাশে সেই ক্রিয়ায় ব্যাক করবে। বলো এই জিনিসটা বুঝছো কিনা? বলো এই জিনিসটা বুঝছো কিনা? ক্রিয়া প্রতিক্রিয়া বুঝছো কিনা? বলো ক্রিয়া প্রতিক্রিয়া বুঝছো কিনা? বলো ক্রিয়া প্রতিক্রিয়া বুঝছো কিনা?
বলো ক্রিয়া প্রতিক্রিয়া বুঝছো কিনা? ওকে, আরেকটা উদাহরণ দেখি। ক্রিয়া প্রতিক্রিয়ার আরেকটা উদাহরণ দেখি। ধরো তুমি রাস্তাতে চলতেছো, এটা তো তোমার পা, ঠিক আছে? রাস্তাতে চলতেছো, রাস্তাকে তুমি একটা এফ বলের ফোর্স দাও, রাস্তাকে তুমি এফ বলের ফোর্স দাও, সেজন্য রাস্তাও তোমাকে এফ বলের মানে ফোর্স দেয়, রাস্তাও তোমাকে এফ বল ফোর্স দেয়। রাস্তাকে তুমি এফ বল প্রয়োগ করতেছো, রাস্তাও তোমাকে এফ বলে ফোর্স দিচ্ছে, এই কারণেই তুমি কিন্তু সামনের দিকে আগাও, তাই না? এখন যদি এটা যদি বালু রাস্তা হইতো, বালু রাস্তার সারফেস কিন্তু উলট পালট থাকে। বালু রাস্তা, বালু যেটা, বালু কি এরকম থাকে না? দেখো না, বালুর সারফেসটা কি এরকম থাকে না? প্লেন রাস্তার সারফেসটা এমন থাকে, বালুর সারফেসটা কি এরকম থাকে না? আচ্ছা, এখন এখানে যদি তোমার পা থাকে, বালু রাস্তায় তোমার যদি পা থাকে, তখন তুমি যেই ফোর্স দিবা একে, ও তোমাকে সেইভাবে ফোর্স দিতে পারবে না। ও এখান থেকে এই ধরনের ফোর্স দিবে, এখান থেকে আরেক ধরনের ফোর্স দিবে, F1 দিবে, F2 দিবে, এখান থেকে আরেক ধরনের ফোর্স দিবে, F3 দিবে। ওই জন্য দেখবা কি তুমি বালু রাস্তায় খুব কষ্ট হয় চলতে, খুবই কষ্ট হয় বালু রাস্তায়। বালু রাস্তায় আগাইতেই পারবে না, খুবই আস্তে 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 আগাইতে হয়। বালু রাস্তায় খুব কষ্ট করে আগাইতে হয়। কারণ কি বালু রাস্তার সারফেস খুব মানে ঘর্ষণ বলটা বেশি থাকে, সো এফ তোমাকে ঠিকভাবে দিতে পারে না। এখানে যখন এফ সরাসরি দিচ্ছে, তখন বালু রাস্তা এফ ঠিকভাবে দিতে পারে না। ওই জন্য বালু রাস্তায় চলা খুবই কঠিন। তাছাড়াও বালু রাস্তায় ঘর্ষণ বল অনেক বেশি। ঘর্ষণ বলে আমি এখন জানি উদাহরণ দিচ্ছি না, কিন্তু জেনে রাখো বালু রাস্তায় ঘর্ষণ বল অনেক বেশি, ওই জন্য আরো আগাইতে পারো না। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তা ক্রিয়া প্রতিক্রিয়া হইল। এখন আমরা শিখব কি মেইন জিনিস, মেইন একেবারে গোল্ডেন জিনিস, যেটাতে কোশ্চেন একেবারে 100 ভাগ আসে। এখন বর্তমান এই জেনারেশনে আসে এই প্রশ্নগুলো, সেটা হচ্ছে লব্ধি। লব্ধি, এই লব্ধিকে তোমরা কার্যকর বল নামেও চিনো। এই লব্ধিকে তোমরা কার্যকর বল নামেও চিনো। এটাকে বলে রেজাল্টেন্ট ফোর্স। লব্ধি বলের রেজাল্ট, অনেকগুলো বলের রেজাল্ট। আচ্ছা শোনো, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজানের একটা ব্রেক হোক।
আজান শেষ। কই আজান শেষ হয়েছে? ওকে, কি কই গেল সব? পালাইল নাকি? শোনো, আজান শেষ হয়েছে। কোথায় সব ভাইয়ারা? আজান শেষ হয়েছে। আজান শেষ হয়ে গেছে, ক্লাসে চলে আসো। আজান শেষ হয়ে গেছে, ক্লাসে চলে আসো। ওকে, আচ্ছা, এখন আমরা পড়ব লব্ধি বল বা কার্যকরী বল। ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া দেখছিলাম না? আচ্ছা, ওইটাই একবার একটু রিক্যাপ করি। ধরো একটা সারফেসে আমার একটা বক্স আছে। ঠিক আছে? একটা সারফেসে আমার একটা বক্স আছে। এখন কথা হচ্ছে, এই বক্সটাকে গ্র্যাভিটি বা এই বক্সটার ওজন আছে, তাই না? এই বক্সের একটা ভর আছে, গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানতেছে। এই বক্সের একটা ভর আছে, এই ভরের বক্স, গ্র্যাভিটি ওকে নিচের দিকে টানতেছে। এটাকে আমরা ওজন নামে পরিচিত না? হ্যাঁ, ওজন নামে পরিচিত। এখন গ্র্যাভিটি যেহেতু নিচের দিকে কাজ করছে, এটা কিন্তু বল। এম এন্ড ত্বরণ, এম এ যেমন করছি, এম জি, এটাও কিন্তু বল। যেহেতু ওজন নিচের দিকে কাজ করতেছে, বল নিচের দিকে কাজ করতেছে, এর প্রতিক্রিয়া বল কি উপরের দিকে কাজ করবে না? এর প্রতিক্রিয়া বল কি উপর দিকে কাজ করবে না? এখানে রিভার্স ফোর্সের জন্য এটাকে আমি আর দ্বারা প্রকাশ করব। প্রতিক্রিয়া কি রিভার্স ফোর্সের জন্য এটাকে আমি আর দ্বারা প্রকাশ করব। এই বলটা ক্রিয়া বল ছিল নিচের দিকে, গ্র্যাভিটিকে নিচের দিকে টান দিছে। এটা সবসময় মাথায় রাখবা। প্রতিটা বস্তুকে গ্র্যাভিটিটা নিচের দিকে টানে, এটাকে উপেক্ষা করা যাবেই না জীবনে। তা একে যেহেতু গ্র্যাভিটি নিচের দিকে টান দিছে, প্রতিক্রিয়া বল উপরের দিকে টান দিছে, তাই না? রিভার্স ফোর্স উপর দিকে টান দিছে। এই রিভার্স ফোর্সকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আমরা এখন থেকে প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করব। বলো, প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল, বলো এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো কিনা? এই বস্তু ক্রিয়া বল নিচে দিয়ে কাজ করে, প্রতিক্রিয়া বল উপরে দিয়ে কাজ করে। এই জায়গাটা বুঝছো কিনা একটু বলো ভাইয়ারা, বলো বুঝছো? এই কেসটা কি বুঝছো? বলো, এই কেসটা কি বুঝছো? একটু বলো। খাতায় কিন্তু নোট করতে হবে, খাতায় নোট করতে হবে। আজকে তোমরা যত কিছু নোট করছো সব ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। তোমরা যা যা নোট করছো গ্রুপে ছবি তুলে পোস্ট করবা। বলো এই জিনিসটা বুঝছো কিনা? ওকে ওকে, এখন আসো, এখন একটা নতুন জিনিস দেখাই। এখন আমরা নতুন জিনিস দেখাই। আমরা যে বললাম কার্যকরী বল বা লব্ধি বল। এখন দেখো এই বস্তুটাকে যদি আমি, এখন দেখো এইখানে আবার আমি বক্স নিলাম। এই বক্সটাকে আমরা দুইজন মানুষ সিলেক্ট করলাম। একজন এই বক্সটাকে F1 বলে, F1 ফোর্সে ডান দিকে টানতে থাকবে। আরেকজন মানুষ F2 ফোর্সে বাম দিকে টানতে থাকবে। একজন ডান দিকে টানতে থাকবে, একজন বাম দিকে টানতে থাকবে। এখন কথা হচ্ছে, এই ডান দিকে যে আছে সে অনেক শক্তিশালী, আর বাম দিকে যে আছে সে হচ্ছে একটু দুর্বল। সো যে শক্তিশালী সে এই বক্সটাকে 10 নিউটন বলে টানতেছে ডান দিকে, আর যে একটু দুর্বল সেই বক্সটাকে ধরো 3 নিউটন বলে এই পাশে টানতেছে, তাই না? একটা বক্সকে একজন ডান দিকে 10 নিউটন বলে টানতেছে, একজন এই বক্সটাকে বাম দিকে 3 নিউটন বলে টানতেছে। এখন বলো যে এই বক্সটা কোন দিকে যাবে? এ এর দিকে যাবে নাকি বি এর দিকে যাবে? বলো এই বক্স কোন দিকে যাবে? একজন বেশি শক্তি নিয়ে 10 নিউটন বলে ডান দিকে টানতেছে, একজন কম শক্তি নিয়ে বাম দিকে টানতেছে। একজন 10 নিউটন বলে ডান দিকে টানতেছে, একজন 3 নিউটন বলে বাম দিকে টানতেছে। তাহলে এই বক্সটা কোন দিকে যাবে? বলো বলো এই বক্সটা কোন দিকে যাবে? এই বক্সটা ডান দিকে যাবে, এ এর দিকে যাবে নাকি বি এর দিকে যাবে? বলো
বলো এই বক্সটা কোন দিকে যাবে, এ এর দিকে যাবে নাকি বি এর দিকে যাবে? বলো অ্যানসার দাও, এই বক্সটা কোন দিকে যাবে, এ এর দিকে যাবে নাকি বি এর দিকে যাবে? চিন্তা করো, চিন্তা করো, বক্সটা কোন দিকে যাবে, এ এর দিকে যাবে নাকি বি এর দিকে যাবে? কমন সেন্স দিয়ে চিন্তা করো। এই বক্সটাকে যে দুইজন দুই পাশে টান দিছে, এই বক্সটা একজন এফ নিউটন বলে ডান দিকে টান দিছে, বাম দিকে টান দিছে, এখন কথা হচ্ছে বক্সটা কোন দিকে যাবে? জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো, একজন বেশি শক্তি নিয়ে টান দিছে, একজন কম শক্তি নিয়ে টান দিছে, এখন বক্সটা কোন দিকে যেতে পারে বলো? হ্যাঁ, বক্সটা এর দিকে যাবে। কেন যাবে? এ বেশি বল টান দিচ্ছে, এ কম বল টান দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে এর দিকে যে যাবে এই বক্সটার নিজস্ব কিন্তু একটা বলে যাবে, নিজস্ব একটা বলে যাবে। দেখো একজন ও 10 নিউটন বলে টান দিচ্ছে, তাই না? উল্টো দিকে 3 নিউটন বলে পিছনের দিকে টান দিচ্ছে, এর পিছু টানটা কত? 3 নিউটন বল না, এটা পিছু টান না? ও এইভাবে যাইতে যাচ্ছে 10 নিউটন বলে, ওর পিছু টান 3 নিউটন বল, তাহলে এ যে এই পাশে আগাবে ও কত বলে আগাবে? 10 মাইনাস 3 না, কারণ 3 তো এলিমিনেট হয়ে যাচ্ছে, শুধু এই 10 এর থেকে 3 উল্টা দিকে টানার কারণে 10 থেকে 3 এলিমিনেট হচ্ছে, জাস্ট উল্টার দিকে পিছু টানার কারণে, তাহলে কি 7 নিউটন বলে এই বস্তুটা এর দিকে যাবে না? এই বস্তুটার নেট ফোর্স কি হবে বা কার্যকর বল, কার্যকর বলটা কি হবে বা লব্ধি বল কি হবে? 7 নিউটন বল হবে না? 7 নিউটন বলে তো আমার এর দিকে যাবে, 10 নিউটন বলে তো যাবে না, কারণ 3 নিউটন বল তো পিছের দিকে টানতেই আছে, 10 নিউটন বলে কি পুরো যাবে না? 3 নিউটনের দিকেও যাবে না, কারণ 10 নিউটন এই পাশে বেশি। তাহলে এর ব্যালেন্স, এই ব্যালেন্সে যে ডান দিকে যাবে এই ব্যালেন্স ফোর্সটা কত? 7 নিউটন বল। এটাকেই বলে লব্ধি বল, এটাকেই বলে কার্যকরী বল, এটাকেই বলে রেজাল্টেন্ট ফোর্স। বলো বুঝছো কিনা? এটাকেই বলে লব্ধি বল, কার্যকরী বল। ওকে, বলো এটা কি বুঝছো? লব্ধি বল বা কার্যকরী বল এই জিনিসটাকে বুঝছো কিনা বলো? কি বলো, এই জায়গাটা বুঝছো কিনা? ওকে, এখন আরেকটা জিনিস দেখাই। এখন ধরো একই জিনিস, এই বস্তুটাকে একজন 5 নিউটন বলে এই দিকে টান দিচ্ছে, আরেকজন 5 নিউটন বলে অপর দিকে টান দিচ্ছে, দুইজন সেম বলে টান দিচ্ছে, তাহলে এর লব্ধিটা কত হবে? এর লব্ধিটা কত হবে? দেখো এই পাশে 5 নিউটন বলে টান দিচ্ছে, এই পাশে 5 নিউটন বলে টান দিচ্ছে, দুইজন সমান বলে টান দিচ্ছে, বস্তু কি আগাবে না পিছাবে? স্থির থাকবে না? দেখো এই পাশে 5 নিউটন বলে টান দিচ্ছে, আর এই যে 5 নিউটন বলে টান দিচ্ছে, বস্তু কিন্তু স্থির থাকবে। স্থির থাকবে মানে কি? ও রিজাল্টেন্ট ফোর্স কত? 0 না? ও এখানে 0, ও এখানে স্থির থাকবে, ও কোনো দিকে যাবে না। এখন যদি এ যদি 1 নিউটন বল বাড়ায় দেয়, এই যে 6 নিউটন বলে টানে, এই যে 5 নিউটন বলে টানে, তাহলে দেখো এই যে 6 নিউটন বলে টানে, তাহলে এই রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল কত নিউটন হবে? 1 নিউটন। তাহলে কি এ কি স্থির থাকবে? না, ও
তখনও এই দিকে 1 নিউটন বলে যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করবে। ঠিক আছে, ওকে বুঝছি। ওকে, এখন কথা হচ্ছে এটাই তো আমার লব্ধি বল, এটাই কি আমার লব্ধি বল না? এখন দেখো আরেকটা লব্ধির উদাহরণ আছে, আমরা ক্রিয়া প্রতিক্রিয়া প্রথমে যে জিনিসটা দেখছিলাম আমরা, আরেকটা লব্ধি আছে। কিসের লব্ধি আছে আরেকটা? এই m ভরের বস্তুকে গ্র্যাভিটি নিচের দিকে টান দিছে, তাই না? গ্র্যাভিটি m ভরের বস্তুকে g নিউটন বলে টানতেছে, এটাকে আমরা ওজন বলি, তাই না? ওয়েট বলি বা w বলি। এর প্রতিক্রিয়া বল রিভার্স ফোর্স আর উপরের দিকে টানতেছে। এখন কথা হচ্ছে এই w আর r এই দুটাই সমান, এই দুটো সমান হওয়ার কারণে এই বস্তু এখানে স্থির থাকে, এই বস্তু মাটির উপরে স্থির থাকে। যদি এর মান বেশি হইতো মাটিতে থাকতো না, এর উপরে ভাসা শুরু করতো, অথবা এর মান যদি বেশি হইতো তাহলে এ আর মাটিতে থাকতো না, নিচে ডাবা শুরু করে দিত। কিন্তু এই যেহেতু উপরে আছে, স্থির আছে, তার মানে কি আর আর ডাব্লিউ এই দুটো আমার সমান। এ যদি 5 নিউটন বল হয় এ হবে আমার 5 নিউটন বল, এই যদি 10 নিউটন বল হয় এ হবে আমার 10 নিউটন বল, এই যদি 20 নিউটন বল হয় এ আমার হবে 20 নিউটন বল। ঠিক আছে, এর জন্য ভূমিতে বস্তু আমার স্থির আছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আরেকটা লব্ধি দেখি, এখন যদি এই বস্তুটাকে এক ব্যক্তি 5 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি 2 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি 10 নিউটন বলে টান দিছে, পিছন দিক দিয়ে, এটা কিন্তু এই পাশে টান দিছে, টানটা কিন্তু এই পাশে, পিছন দিক দিয়ে এক ব্যক্তি 10 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি 3 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি 2 নিউটন বলে টান দিছে। এখন কথা হচ্ছে এদের লব্ধি বের করবো কিভাবে? কোনো ব্যাপারই না, এই দুইটা যোগ করে দাও। দেখো এই ক্ষেত্রে ফোর্স কত আসতেছে? 10 3 5 15, ওকে 15 নিউটন। আচ্ছা এই পাশে ফোর্স কত আসতেছে? 15 16 17, 17 নিউটন বল, তাই না? এখানে 15 নিউটন বল টানতেছে, এখানে 17 নিউটন বল টানতেছে। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্স লব্ধি কত হবে? লব্ধি কত হবে? 17 - 15 না, 2 নিউটন বল। তাহলে বস্তুটা এই পাশে আগাবে, 17 দিকে আগাবে, 2 নিউটন বলে আগাবে, তাই না? বলো এটা বুঝছো? এই পাশে আগাবে, 17 নিউটন বলের দিকে আগাবে, 2 নিউটন বলে আগাবে। এখন বলো লব্ধি বুঝছো কিনা? বলো লব্ধি বুঝছো? বলো লব্ধি বুঝছো কিনা? বলো লব্ধি বুঝছো? আজকের ক্লাস আমার এই পর্যন্ত, আজকে এখানে ক্লাস শেষ করব। বলো এই জায়গাটা বুঝছো কিনা? লব্ধি পর্যন্ত বুঝছো কিনা? কালকে থেকে ঘর্ষণের দিকে চলে যাব। আর লব্ধি না বুঝলে ঘর্ষণ বুঝবে না, ঘর্ষণ না বুঝলে বল চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আছে দিতে পারবে না। আরেকবার বুঝাও। আচ্ছা আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, দাঁড়াও আরেকবার বুঝাচ্ছি। আরেকবার বুঝাচ্ছি, দেখো এই বক্স একটা আছে, ধরো এক ব্যক্তি এই বক্সটাকে 10 নিউটন বলে টান দিছে, একটা বক্সের দড়ি লাগায় এক ব্যক্তি 10 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি এটাকে
5 নিউটন বলে টান দিছে, 5 নিউটন বলে আরেকজন টান দিছে, আরেক ব্যক্তি এই বস্তুটাকে 3 নিউটন বলে টান দিছে, এই বস্তুটাকে 3 নিউটন বলে টান দিছে। তার মানে কি এখানে একজন, দুইজন, তিনজন, তাই না? তিনজন ব্যক্তি একদিকে টান দিছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো পিছন দিক দিয়ে এই বক্সের সামন দিকে তো তিনজন টান দিছে, পিছনেও তিনজন টানবে। এক ব্যক্তি ধরো 7 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি এটাকে 2 নিউটন বলে টান দিছে, আরেক ব্যক্তি এটাকে 5 নিউটন বলে টান দিছে। ঠিক আছে? এখন এই পাশে তিনজন, এই পাশে তিনজন, এদের প্রতিযোগিতা হচ্ছে। এখন এই বক্স কোন দিকে যাবে? পিছনের দিকে আসবে, এই সামনের দিকে যাবে? দুইজনের প্রতিযোগিতা হচ্ছে। এখন বক্সটা এনার দিকে যাবে নাকি এনার দিকে আসবে? এখন কথা হচ্ছে যেহেতু তিনজন এবারে টান দিছে, তিনজনের তিনটা বল আমরা যোগ করে দিই। এটা হচ্ছে ধরো F1, এটা F2, এটা F3, এই তিনজনের তিনটা বল যোগ করে দিই। 7, 8, 9, 5, এখানে F হচ্ছে 14, তিনজনের মোট বল 14। তার মানে কি এই পাশে 14 বলে টান দিছে, তাই না? এই পাশে দেখো একজন 10 নিউটন, একজন 5 নিউটন, একজন 3 নিউটন, 15, 16, 17, এই পাশে 18 নিউটন বলে টান দিছে। এখানে F হচ্ছে 18 নিউটন বল, এই পাশে 14 নিউটন বলে টান দিছে, এই পাশে 18 নিউটন বলে টান দিছে। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে এই বক্সটাকে এই দিকে 14 নিউটন বলে টানা হচ্ছে আর এই দিকে 18 নিউটন বলে টানা হচ্ছে, এইভাবে লিখতে পারি না। এটাকে একটা F ধরি, এইটাকে আরেকটা F ধরি। ঠিক আছে? একজন 14 নিউটন বলে এইভাবে টান দিচ্ছে, একজন 18 নিউটন বলে এইভাবে টান দিচ্ছে। এখন কথা হচ্ছে এই বক্সটা কোন দিকে যাবে? এই বক্সটা রেজাল্টেন্ট ফোর্স কি, রেজাল্ট অফ ফোর্স কি? এই বক্সটা ডান দিকে যাবে এটা আমরা জানি, পিছে 14 তে সামনে 18 টানতেছে, এই বক্সটা নিশ্চয়ই এই পাশেই যাবে। এখন এই পাশে যাচ্ছে কত নিউটন বলে? এই পাশে তো 18 নিউটন বলে যাবে না, 14 নিউটন বলে যাবে না, একটা নির্দিষ্ট একটা ওর নিজের একটা বলে যাবে না। সেই বলটা কত? 18 নিউটন বল মানে 14 নিউটন বল, কত আসে? 4 নিউটন বল না? হ্যাঁ, এই বস্তুটা ডান দিকে F = 4 নিউটন বলে যাচ্ছে। তাহলে কি এইটা একটা F, এইটা আরেকটা F, এটা 3 নাম্বার F। এই দুইটার রেজাল্টেন্ট ফোর্সই আমার এই F3 কি ছিল এখানে? F1 কে যখন আমি F2 দ্বারা মাইনাস করে দিছি তখনই আমি F3 পাইছি, তাই না? দেখো এখন বুঝছো কিনা বলো, এখন বুঝছো কিনা আমার F এর এই বিষয়টা বুঝছো কিনা বলো? বলো F এর এই বিষয়টা বুঝছো কিনা? বলো F এর এই বিষয়টা বুঝছো কিনা? বলো F এর বিষয়টা কি বুঝছো? হ্যাঁ, 4 নিউটন বল। কিন্তু F এর বিষয়টা বুঝছো কিনা? এটা কিন্তু লব্ধি, এটা কিন্তু লব্ধি। এই বস্তুটা কিন্তু যদি এই পাশে না টানতো এই কিন্তু 18 নিউটনই যাইতো, 18 নিউটন যদি না টানতো এই কিন্তু 14 নিউটনই আসতো। এখন কথা হচ্ছে দুই পাশ দিয়ে দুইজন টানতিছে, যাবে কোন দিকে? এই দিকে যাবে, কিন্তু কত নিউটন বলে? 4 নিউটন বলে। কারণ কি এই 18টাকে তো এই 14 নিউটন খেয়ে ফেলতেছে, 18কে 14 খেয়ে ফেলার পর শুধু 4 নিউটন থাকে না, ওই 4 নিউটনেই এই বস্তু আগাতে থাকবে। বলো এখন বুঝছো কিনা? বলো এখন বুঝছো কিনা? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখন কথা হচ্ছে এইটা দিয়ে আমরা ঘর্ষণ দিকে চলে যাব, এটা আমরা কালকের ক্লাসে, ঠিক আছে? এরপর আমরা করব কি? ঘর্ষণ। ঘর্ষণে যা কিছু আছে সব করব, দেন ঘর্ষণে ম্যাথ করব, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। তোমরা আজকে ক্লাসে নোট করবা, নোট করে গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? তা আল্লাহ হাফেজ, কালকে আবার 7টার দিকে দেখা হবে। আজকে এই পর্যন্তই। ওকে, বাই বাই।